আলোচনাটি শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাই। যেহেতু বর্তমানে মার্কেট কারেকশন ফেসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিটল কিংস এবং স্টাররা কিছুটা চাপে আছে। আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের 5টি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি স্টকগুলি ট্রেডিংয়ের জন্য সুইটেবল এবং ট্রেডারদের পছন্দের তালিকায় অন্যতম। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো KPPL, সেন্ট্রাল ফার্মা, মালেক স্পিনিং, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি। জেড ক্যাটাগরিতে স্থানান্তর নির্দেশনা পরবর্তী ডিভিডেন্ড থেকে কার্যকর। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে পরপর 2 বছর যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয়নি এমন কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই আদেশ পরবর্তী ডিভিডেন্ড থেকে কার্যকর হবে। এখন আমি মূলত যে বিষয়টি পয়েন্ট আউট করতে চাইছি, এই 5টি কোম্পানির মধ্যে মালেক স্পিনিং ছাড়া বাদবাকি 4টি কোম্পানির ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা নেই এবং এই স্টকগুলোতে যারা ট্রেড করছেন এই স্টকগুলি নিয়ে তারা কিন্তু কেউই ডিভিডেন্ডের আশা করছেও না। কিন্তু এই জেড ক্যাটাগরিতে স্থানান্তর বিষয়টিকে নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা এবং কিছুটা পেনিক কাজ করছে বর্তমান সময়ে। এখন প্রশ্ন হলো, এই কোম্পানিগুলোকে যদি বি ক্যাটাগরিতে রাখা হয় কিংবা জেড ক্যাটাগরিতে রাখা হয় তাহলে কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু এই কোম্পানিগুলোর কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। এই কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা নেই এবং এগুলো ইপিএস কিন্তু এই কোম্পানিগুলোর নেগেটিভ। ইপিএস নেগেটিভ থাকার কারণে কোম্পানিগুলো কিন্তু এই স্টকগুলি কিন্তু মার্জিন ফ্যাসিলিটি পাচ্ছে না। মার্জিন পেয়ে থাকলে একটা সমস্যার হওয়ার হয়তো সম্ভাবনা থাকতো। যেহেতু জেড ক্যাটাগরিতে চলে যাবে মার্জিনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মার্জিন হয়তো তখন অ্যাডজাস্ট করে দিতে হতো। কিন্তু যেহেতু অলরেডি কোম্পানিগুলো মার্জিন পাচ্ছে না সেহেতু বাড়তি একটা সেল প্রেশার হবে বলে মনে হচ্ছে না। এছাড়া জেড ক্যাটাগরিতে আগে যে সমস্যাটি ছিল, একটি স্টক কেনার পর T+7 কিংবা 8-এ ম্যাচিউর হতো, সেক্ষেত্রে অনেকটা লং সময় লেগে যেত একটা ট্রেডিং সাইকেল কমপ্লিট করতে। বর্তমানে নর্মাল যে স্টকগুলি এ ক্যাটাগরি কিংবা বি ক্যাটাগরির স্টকগুলি সেগুলো বাই সেল করতে কিন্তু 2 দিনে ম্যাচিউর হয়ে যায়, T+2-তে ম্যাচিউর হয়ে যায়। আজকে একটি স্টক কেনার পর পরদিন সেল করা যাবে না, কিন্তু তার পরদিন সেল করা যায়। কিন্তু জেড ক্যাটাগরির ক্ষেত্রে যেটি সমস্যা সেটি হচ্ছে 3 দিন লাগে, T+3, অর্থাৎ একদিন বেশি লাগছে, 1 ট্রেডিং সেশন বেশি লাগছে জেড ক্যাটাগরির শেয়ারগুলোতে ট্রেডিং করতে গেলে। সো আমি মূলত যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, যে কোম্পানিগুলোর ইপিএস নেগেটিভ, যেগুলো ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা বর্তমানে হারিয়ে ফেলেছে, এই কোম্পানিগুলোকে এই ক্যাটাগরি জেড ক্যাটাগরি কিংবা এফ ক্যাটাগরিতে রাখা হোক, এগুলো ইট ডাজেন্ট ম্যাটার, এগুলো কিন্তু ফান্ডামেন্টালি তেমন কোনো চেঞ্জই হবে না। এছাড়া স্টকগুলি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে কারণ স্টকগুলিতে স্মার্ট মানি প্রেজেন্ট রয়েছে এবং বেশিরভাগ যারা ট্রেডার তারা কিন্তু রিস্ক নিয়েই কিন্তু ট্রেড করছেন। সো আমি যেটা মনে করছি, এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানো হলে শুধুমাত্র যে সমস্যাটি হবে একদিন বেশি সময় লাগবে বাই সেল করতে, অর্থাৎ ম্যাচুরিটি লেভেল 3 দিন, T+3-তে ম্যাচিউর হবে স্টকগুলি। এখন আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমরা ডে চার্টে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এই স্টকটির অবস্থান তুলে ধরছি। KPPL আজ দিন শেষে 43.1-এ এসে ক্লোজ হলো। রিসেন্টলি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হলো 41.1। 2 দিন আগে আমরা লক্ষ্য করছি একটি ক্যান্ডেল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে ক্লোজ হয়েছিল, কিন্তু ইমিডিয়েটলি পরদিন কামব্যাক করে। এখন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, স্টকটির কি কারেকশন শেষ হলো কিনা? যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, এটার কারেকশন কি ওভার কিনা? উইকলি চার্টে এখন আমরা একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট তুলে ধরছি। 44.5 হলো এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। রিসেন্টলি এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার পর হিউজ প্রাইস অ্যাকশন হয়, আপ টু প্রায় 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়। এখন আবারও এই রেজিস্ট্যান্স জোনটিকে রিটেস্ট করছে। এখন উইকলি চার্টে আজকের উইকেন্ডে যে ক্যান্ডেলটি ক্লোজ হলো এটি কিন্তু 45-এর নিচেই ক্লোজ হলো। সো টেকনিক্যালি এখন বলা যায় যে রিটেস্টটি কিন্তু ফেল করেছে। এছাড়া KPPL এর জন্য 50 থেকে 60 এই জোনটি ছিল
একটি প্রফিট টেকিং জোন এবং এই ক্যান্ডেলটিতে আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউমে সেল হয়েছে। সো এটি কিন্তু একটি প্রফিট টেকিং জোন ছিল এবং এই উইকেও আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে কিন্তু নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। সো স্টকটিতে কিন্তু এখনও সেল প্রেশার কিন্তু কমেনি। এখন আমরা একটি ট্রেন্ড লাইন সাপোর্ট ড্র করেছি। ট্রেন্ড লাইন সাপোর্টটি রয়েছে 33 লেভেলে। সো স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 33। এছাড়া আমরা হোল ট্রেন্ড থেকে রিসেন্ট সময়ের হোল ট্রেন্ড থেকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছে এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি 38%-এর যে সাইকেলটি রিট্রেসমেন্ট সাইকেল, এই সাইকেলটি রয়েছে 40.3-তে প্রাইস পয়েন্ট লেভেল। সো 40.3 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং বর্তমানে এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে। আর বর্তমানে স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হলো 44.9 কিংবা 45। এই জোনটিকে যদি ব্রেকআউট করতে পারে চাইলে এখানে একটা ব্রেকআউট ট্রেড নেওয়া যায় এবং সেক্ষেত্রে 45-এর নিচে নেমে গেলে স্টপ লস সেট করতে হবে। আর এছাড়াও 45 ব্রেকআউট করলেও এই স্টকটি 47.6-এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটি ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে 23% সাইকেল রেজিস্ট্যান্স, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 47.6। সো অ্যাপারেন্টলি আজকে যে উইকেন্ডে যে ক্যান্ডেলটি ক্লোজ হলো, যেহেতু ক্যান্ডেলটি 45-এর নিচে ক্লোজ হলো, স্টকটি অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্টকটির এখনও কারেকশন কমপ্লিট হয়নি। এছাড়া স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 34.4, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট সাপোর্ট। সো 34 হবে স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। সো নেক্সট উইক যদি আবারও এই জোনটিকে রিটেস্ট করে 40 থেকে যেখান থেকে সাপোর্ট নিয়েছে, যেখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, অ্যাট দ্য সেম টাইম এখানে 38%-এর রিট্রেসমেন্ট সাইকেল। সো 40 এই জোনটিকে যদি আবার রিটেস্ট করে এখানে অ্যালার্ট থাকতে হবে। এই জোনটিকে যদি ব্রেকডাউন করে কোনো কারণে এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে স্টকটি 34 পর্যন্ত নিচে নেমে আসতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আজ ডে এন্ডে 26.9-এ এসে ক্লোজ হলো এবং স্টকটি তো আমরা লক্ষ্য করছি সেল প্রেশার ছিল, এখনও যথেষ্ট সেল প্রেশার রয়েছে, অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। রিসেন্টলি স্টকটির সাপোর্ট নিয়েছে 24.9, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং প্রাইস পয়েন্ট লেভেলও আমরা লক্ষ্য করছি 25। এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে। এখন উইকলি চার্টে লক্ষ্য করা যাচ্ছে যে স্টকটি রিসেন্টলি 31.5 কিংবা 32 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো। এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটিকে চেস করেছে কিন্তু এখান থেকে রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার পর এখানে কিন্তু একটি ডবল টপ ফর্ম করে এবং এই উইকের যে ক্যান্ডেলটি আমরা লক্ষ্য করছি এই ক্যান্ডেলটিতে কিন্তু যথেষ্ট সেল প্রেশার ছিল। এই জোনটি বেসিক্যালি এখানে কিছুটা প্রফিট টেকিং হয়েছে এবং এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার স্টকটি ফেস করেছে। এখন আমরা মান্থলি চার্টে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লক্ষ্য করছি স্টকটির জন্য 26.5 প্রাইস পয়েন্ট লেভেলে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি কিন্তু 22.7। আমরা এটি হোল ট্রেন্ড থেকে এই ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টটি ড্র করেছি। আর রিসেন্ট যে ট্রেন্ডটি, এই ট্রেন্ডটির থেকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করি তাহলে বর্তমানে এটি 23% থেকে কিছুটা নিচে অবস্থান করছে এবং স্টকটির যে সাপোর্টটি আমরা লক্ষ্য করছি 24 প্রাইস পয়েন্টে। সো এই স্টকটির ক্ষেত্রেও যেহেতু এখনও সেল প্রেশার রয়েছে, স্টকটি ফার্দার কারেকশন হতে পারে, তবে স্টকটি অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটি 24 কিংবা তার আশেপাশে এসে এখান থেকে হয়তো আবার এই জোনটিকে রিটেস্ট করবে এবং এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। আর স্টকটি যদি ফার্দার ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে তার অল টাইম হাই। স্টকটির অল টাইম হাই, সেন্ট্রাল ফার্মার অল টাইম হাই ছিল 40, এই 40 জোনটিকে হয়তো চেস করবে। সো স্টকটি যদি এখান থেকে আবার ঘুরে দাঁড়ায় আমরা হয়তো আর 2-1 দিন স্টকটি অবজার্ভ করব। যদি 24-এ রিটেস্ট দিয়ে যদি ইউটার্ন নেয় চাইলে নতুন করে ট্রেড নিতে পারি এবং ট্রেডটি কন্টিনিউ করতে পারি। সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 38। এছাড়া KPPL এর জন্য যদি আমরা ব্রেকআউট ট্রেড নিই, এখানে যদি সাকসেসফুলি এটি আবার ব্রেকআউট দিতে সক্ষম হয়, আমরা যদি ব্রেকআউট ট্রেড নিই সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে 67 থেকে 68। এখন ডে চার্টে তুলে ধরছি মালিক স্পিনিং মিলস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 36.8-এ এসে ক্লোজ হলো এবং সাপোর্ট নিচ্ছে 36.5। এখানে রয়েছে 23% রিট্রেসমেন্ট সাইকেল সাপোর্ট লাইন এবং এই সাপোর্ট পয়েন্টটি হচ্ছে 36.5-এ। এবং
ডে চার্টের যে ক্যান্ডেলটি আজকে লক্ষ্য করছি এই ক্যান্ডেলটিতে কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে। সো স্টকটিতে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো এটি যদি আর 2-1 দিন এই জোনটিতে সাপোর্ট নেয়, এখান থেকে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। আর মালিক স্পিনিংয়ের এই যে মুভটি ছিল, এখানে কিন্তু হিউজ একটি র্যালি আমরা লক্ষ্য করছি, 40+ র্যালি করেছে ফ্রম 22 থেকে। আর এই ইম্পালসিভ মুভটি ছিল হিউজ পাওয়ারফুল একটি মুভ। এখানে হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। এটি কিন্তু একটি শক্তিশালী ট্রেন্ড, এবং ইউজুয়ালি আমরা যেটা এক্সপেক্ট করি একটি শক্তিশালী ট্রেন্ডে একটি স্টক 38%-এর বেশি কারেকশন দেয় না। অনেক সময় ইন বিটুইন 23 থেকে 38%-এর মাঝামাঝি একটি পজিশনে এসে এটি আবার কুইকলি কামব্যাক করে। সো মালেকের এই যে বর্তমান ট্রেন্ড, এটি কিন্তু খুব পাওয়ারফুল ট্রেন্ড, এবং এখানে সেল প্রেশার অনেকটা আমরা লক্ষ্য করছি কমে গেছে, এবং এটি যদি ফার্দার মার্কেটের কারণে যদি ফার্দার কিছুটা ডাউনও হয়, এটি হয়তো ইমিডিয়েটলি কিছুটা নেমে ইমিডিয়েটলি কামব্যাক করতে পারে। সো নতুন করে যদি আমরা মালিক স্পিনিংয়ে ট্রেড নিই, সেক্ষেত্রে আমরা সেল টার্গেট কত সেট করতে পারি। মালিকের রিসেন্ট যে হাই সেটি ছিল 44, এবং অল টাইম হাইটা আমরা দেখে নেব। আমরা অল টাইম হাই লক্ষ্য করছি 97, এবং বর্তমানে অল টাইম হাই থেকে স্টকটি 38%-এর যে সাইকেল সেটি কিন্তু কমপ্লিট করেছে 43 লেভেলে, 43.9 কিংবা 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো, এবং এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়। সো শর্ট টার্ম যদি আমরা ট্রেডিং করার চিন্তাভাবনা করি, স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 43.4, আর যারা একটু মিড লেভেলে চিন্তা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 54। বর্তমানে মালিক স্পিনিংয়ে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়েছে। এই কোম্পানিটির আর্নিংয়ে কিন্তু হিউজ গ্রোথ হয়েছে, আর এই গ্রোথটি যদি ধারাবাহিকভাবে হয় এবং ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, তাহলে স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে, এবং হয়তো তার এই যে হাইটি ছিল 85 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তো আপাতত ফার্স্ট টার্গেট হতে পারে 54 যারা একটু মিড লেভেলে চিন্তাভাবনা করছেন, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 78। আর যারা ডে টু ডে ট্রেডিংয়ের কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 44, এবং সেকেন্ড টার্গেট হতে পারে 54। এখন ডে চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের অবস্থান। অলিম্পিক অ্যাক্সেসরিজ আজ দিন শেষে 18 টাকা 60 পয়সা এসে ক্লোজ হয়েছে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইন ডে চার্টে, এবং তার নিচে আরেকটি সাপোর্ট লাইন রয়েছে 38% রিট্রেসমেন্ট সাইকেল, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 18.33-তে। রিসেন্টলি স্টকটি 23+ প্রাইস অ্যাকশন করে, এবং এখান থেকে কিন্তু ভালো রকমের একটা কারেকশন হয়েছে, এবং কারেকশন আমরা লক্ষ্য করছি সেল প্রেশার কিন্তু অনেকটা কেটে গেছে। সো স্টকটি এই জোনটিতে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা বেশি 18.3, আর মার্কেট যদি ধারাবাহিকভাবে আরও কিছুদিন কারেকশন দেয়, সেক্ষেত্রে হয়তো এই জোনটি থেকে কিছুটা নেমে আবার ইমিডিয়েটলি কামব্যাক করবে। যেহেতু সেল প্রেশার অনেকটা কেটে গেছে, এখান থেকে এখন 18.3 কিংবা এর আশেপাশে কোনো পয়েন্ট থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। স্টকটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছি, এবং এখানে বেশিরভাগ স্টকগুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। সো অলিম্পিক অ্যাক্সেসরিজের আমাদের ফার্স্ট টার্গেট হবে এখন 28। স্টকটি যদি 19.7-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, স্টকটির গন্তব্য হবে 28। সো অলিম্পিক অ্যাক্সেসরিজ 19.7 পর্যন্ত কিছুটা সময় নিতে পারে, এবং মার্কেট যদি ইউটার্ন নেয় এবং স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়ালে 20.3-এর উপর গেলে আবার নতুন করে র্যালি শুরু করবে। সো আপ টু 20.3 স্টকটি কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। এছাড়া আরেকটি বিষয়, অলিম্পিক অ্যাক্সেসরিজ কিন্তু 20.5-এর উপর ঘুরে দাঁড়ালে এখানে আরেকটি রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে, এবং স্টকটি কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে, এবং সেক্ষেত্রে স্টকটি এখান থেকে হয়তো অ্যাগ্রেসিভলি প্রাইস অ্যাকশন শুরু করতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ছিল 12.7 থেকে কিছুটা নিচে অবস্থান করছে, এবং এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট, এবং স্টকটির জন্য গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 12। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইন। আজকে সেল প্রেশার অনেকটা কমে গেছে, তারপরও অ্যাভারেজ ভলিউমে এটি ট্রেড হয়েছে, সো স্টকটি ফার্দার কিছুটা রিট্রেস করতে পারে। এছাড়া ইউনিয়ন ক্যাপিটাল রিসেন্টলি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট করে এখন এই জোনটিকে রিটেস্ট করছে। ইউনিয়ন ক্যাপিটাল যদি 12 টাকা 90-এর উপর ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ 13 টাকা প্লাসে যদি স্টকটি ঘুরে দাঁড়ায়, এখানে চাইলে আমরা ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং ব্রেকআউট ট্রেড নিলে স্টকটি
আপ টু 17 থেকে 18 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটির ক্ষেত্রে ট্রেডিংয়ের জন্য ভালো অপরচুনিটি আসতে পারে। স্টকটি যদি 13 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় এবং স্ট্রং পজিশন ক্রিয়েট করে আমরা চাইলে নতুন করে ট্রেড নিতে পারি এবং 1270-এর নিচে আসলে আমরা স্টপ লস সেট করতে হবে। সো আপাতত এখন দেখার বিষয়, স্টকটি কিন্তু ওভারঅল ভলিউম কিন্তু ভালো আছে, ভলিউমের ধারাবাহিকতা কিন্তু এই স্টকটিতে ভালো, আর বর্তমান সময়ে একটি হাই পারফর্মিং স্টক ফিনান্স সেক্টরে। সো এই স্টকটি আপাতত ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং মার্কেট ইউটার্ন নিলে এবং এই স্টকটি 13 পয়েন্টের উপর ঘুরে দাঁড়ালে স্টকটি এগ্রেসিভলি প্রাইস অ্যাকশন হতে পারে এবং সেক্ষেত্রে আপ টু 18 টাকা পর্যন্ত আমরা ট্রেডটা চাইলে কন্টিনিউ করতে পারি। এছাড়া মান্থলি চার্টে আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটাকে বেয়ার ব্যাট প্যাটার্ন বলা হয়। বেয়ার ব্যাট প্যাটার্নের ক্ষেত্রে এই স্টকটি যদি এই সাইকেলটি কমপ্লিট করে সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে 22 পর্যন্ত। 161% যে সাইকেলটি সেটি হবে 22 প্রাইস পয়েন্ট লেভেলে। সো এই প্যাটার্নটি ফলো করার সম্ভাবনা বেশি এবং এই স্টকটির গন্তব্য হতে পারে 22 পর্যন্ত। এছাড়া মান্থলি চার্টে আমরা যে ভলিউমের ধারাবাহিকতা লক্ষ্য করছি, এ মাসে কিন্তু আরও কয়েকটি ট্রেডিং সেশন বাকি আছে। সো আশা করছি প্রিভিয়াস মান্থে যে ভলিউম হয়েছিল এই ভলিউম থেকেও বেশি ভলিউম এই মাসে হয়তো হবে এবং এই ভলিউম বাড়টি কিন্তু আগের হাই থেকেও হয়তো বড় হতে পারে। সো এই যে ভলিউমের ধারাবাহিকতা, এই স্টকটিতে যে মোমেন্টাম, এই মোমেন্টামে আমরা আশা করছি যে এই রিসেন্ট এটি 14 টাকার এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে, তার রিসেন্ট টাইম হাই যেটি 2022 অগাস্টে একটি হাই করেছিল 14.2, এটিকে রিসেন্টলি চেস করলো এবং এখান থেকে রিজেক্ট হলো। সো ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই হাইটিকে ব্রেক আউট করে নিউ একটি হায়ার হাই করবে এবং এটি হয়তো এই সাইকেলটি কমপ্লিট করবে। সো ইউনিয়ন ক্যাপিটালের ক্ষেত্রে 22 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে শর্ট টার্ম যারা ট্রেডিংয়ের চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 16.5 থেকে 18 পর্যন্ত। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।